পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সার্জিও গোর এক এক্স বার্তায় বৈঠকের কথা উল্লেখ করে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ভরণ পোষণ বাবদ যুক্তরাষ্ট্রের বরাদ্দ আরও বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। এর আগে দুপুরে 3 দিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। এছাড়া কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার। আমাদের দু দেশের মধ্যে অত্যন্ত চমৎকার বাইল্যাটারাল রিলেশনশিপ এখন বিদ্যমান এবং এটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা ইতিবাচক আলোচনা করেছি। যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি, তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। উই ডিসকাসড অ্যাবাউট জেনারেল ওয়ে ফরওয়ার্ড। তো আমরা আগে বললাম আমাদের সম্পর্কের অভিমুখ অত্যন্ত ইতিবাচক এবং আগামীতে আমরা এটার উপর বিল্ড করব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে UAE শুধু বাংলাদেশিদের নয়, আরও কয়েকটি দেশের নাগরিকদের ভিসাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত 5,000 নয়, পর্যন্ত 626 জন বাংলাদেশি এই সমস্যার মুখে পড়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর উপস্থিত ছিলেন। শামা ওবায়দ বলেন, এটি কোনো নির্দিষ্ট দেশের সমস্যা নয়। পাকিস্তান, মিশর, ফিলিপাইন, নেপাল সহ আরও কয়েকটি দেশের নাগরিকদের ভিসাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে যে আমাদের সংযুক্ত আরব আমিরাতে কিছু বাংলাদেশি ভাইদের ভিসা ক্যান্সেল হচ্ছে বা অটো ক্যান্সেল হচ্ছে, সেগুলো 5,000 বা কিছু সংখ্যা বলা হয়েছে, যে সংখ্যাটা সঠিক নয়। আমাদের দূতাবাসের তথ্য অনুযায়ী, আরব আমিরাতের তথ্য অনুযায়ী 626 জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে বাংলাদেশি, এবং এটা কান্ট্রি স্পেসিফিক না। এখানে পাকিস্তান, ইজিপ্ট, ফিলিপিন্স সহ আরও অনেক দেশের নাগরিকদের ভিসা ক্যান্সেল হয়েছে। নেপাল, যে সকল দেশে আমাদের বাংলাদেশিরা কাজ করছে সেই দেশের আইন মেনে চলাটা অত্যন্ত জরুরি। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 বৃহস্পতিবার এই আদেশ দেন। প্রসিকিউশন জানায়, 2013 সালে শাপলা চত্বরের গণহত্যার ঘটনার পরিকল্পনাকারী ছিলেন তৎকালীন মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তবে লতিফ সিদ্দিকীকে নির্দোষ দাবি করেন তার ভাই কাদের সিদ্দিকী। আরও তথ্য এসএ আরিফের। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 আসামির মধ্যে তিনি একজন। পরে আদালতে তোলা হলে লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল 2। আওয়ামী লীগের সভানেত্রী ধানমন্ডির কার্যালয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক তৎকালীন প্রভাবশালী নেতা এবং নীতি নির্ধারণ পর্যায়ে যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করেন। বৈঠকে যারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী। এদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী। তিনি জানান, নিষ্পাপ ব্যক্তিকে অন্যায়ভাবে এই মামলার আসামি করা হয়েছে। নিষ্পাপ নিষ্কলুষ মানুষকে অন্যায়ভাবে একটা উদ্দেশ্য নিয়ে আসামি করা, এর শুধু প্রতিবাদ জানাতে এসেছি। উনি কোর্টকে অ্যাড্রেস করে কিছু কথা বলতে চান, সেটা কোর্ট ওনাকে সেই পারমিশনটা অ্যালাউ করেনি। কোর্ট বলেছে যে নেক্সট ডেটে যখন আসবে তখন পারমিশন দেবে, তখন কথা বলতে দেবে। আমরা পরবর্তীতে জামিন আবেদন করব। বুধবার সন্ধ্যায় গুলশানের নিজ বাসভবন থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসএম আরিফ,
মাইটিভি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয় আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামী সেপ্টেম্বর মাসে সংসদ অধিবেশন বসবে বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, এটি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে, তাই রাষ্ট্রপতি নির্বাচনে বিশেষ অধিবেশনে ডাকার প্রয়োজন নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি জানান, ফাঁসির আসামি হওয়ায় দেশে আসলেই তাকে গ্রেপ্তার করা হবে। হিউম্যান রাইটস ওয়াচ মানে ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। আমাদের যেটুকু খতিয়ে দেখার দরকার আমরা দেখবো। এটাকে আমরা ইগনোর করছি না, এটাকে আমরা বলছি না যে ওনারা ঠিক করছেন না, বলছেন না। ওনারা যদি কোনো অভিযোগ করে থাকেন, যেই অভিযোগ করুক, সেই অভিযোগটা আমাদের খতিয়ে দেখার জন্য কগনাইজেন্সে নেওয়া, আমরা কগনাইজেন্সে নিচ্ছি। গেল 5 মাসের অভিজ্ঞতায় প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া কারো মধ্যে কোনো পরিবর্তন কিংবা আশাবাদী হবার মতো কিছু দেখছেন না বলে মন্তব্য করে তার নজির স্থাপন করা কাজগুলোকে সামনে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাইলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় আক্ষেপ করে বিএনপির মহাসচিব বলেন, কোনো কিছুই বদলায়নি, অনেকেই ভুল পাল্টে জুলাই যোদ্ধা হয়ে যাচ্ছে। অনুষ্ঠানে অভ্যুত্থানকে ধারণ করার আহ্বান জানিয়ে জুলাই যেন কেবল লাভজনক প্রকল্প হিসেবে না হয় সে আহ্বান জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মাহবুব সৈকত জানাচ্ছেন বাকিটুকু। 24 জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে ডিএপি মিলনায়তনে তথ্য অধিদপ্তরের এ আয়োজন। প্রধান অতিথির বক্তব্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে 24-এ জীবন দিয়েছিল ছাত্র জনতা, সেই পরিবর্তন এখনো আসেনি বলে আক্ষেপ প্রকাশ করেন স্থানীয় সরকার মন্ত্রী। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে, যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে। একইভাবে ওই আমি বললাম যে আপনার ভোল পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দে হ্যাভ বিকাম হলিয়ার দেন দ্য পোপ। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। এই কথাগুলো আক্ষেপে বলছি। একমাত্র তারেক রহমানের অভূতপূর্ব পদক্ষেপগুলোই আশার আলো জ্বালছে জানিয়ে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রধানমন্ত্রীর কাজকে সবাই মিলে এগিয়ে নিতে আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি তো সত্যিকার অর্থে এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। কিন্তু আশাবাদী এই কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন, এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। জুলাইয়ের চেতনার মধ্যেই স্বাধীনতার চেতনা মন্তব্য করে অভ্যুত্থানকে যেন কেউ লাভবান প্রকল্প হিসেবে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সতর্ক করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ আমরা জুলাই এই শহীদকে স্মরণ করার সময় আমাদেরকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে, স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোগ তাকে দেখতে না পাই। কেবলমাত্র পালনে নয়, জুলাই অভ্যুত্থানকে ধারণের আহ্বান জানান শহীদ পরিবারের সদস্য এবং অন্য অতিথিরাও। বাংলাদেশের মালিক হবেন দেশের 18 কোটি জনতা। আমরা চাই যে জুলাই যেন একটা পরিচ্ছন্ন চেতনা নিয়ে আমাদের নতুন জেনারেশনের কাছে উপস্থাপিত হয়। শহীদদের স্বপ্নের বাংলাদেশ বর্তমান সরকারের হাত ধরে হবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। পুরো সিস্টেম পরিবর্তন চেয়েছিল জুলাই যোদ্ধারা, কিন্তু বর্তমানে দেশ পুরনো অন্ধকার গলিপথে ঠকে যাচ্ছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সর্ষের মধ্যে ভূত থাকলে অপরাধীদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। রাজধানীর আইটিইপি কাউন্সিল হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এস এম আরিফ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে জামায়াত ইসলামীর এই মতবিনিময় সভা। যারা জুলাইকে মুছতে চায়
তাদেরকে ইতিহাস থেকে মুছে দিতে হবে। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকরার প্রশ্নে আমরা তিলমাত্র ছাড় দিতে প্রস্তুত নই। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে এখনো চাঁদাবাজির মহোৎসব চলছে। ৬ তারিখ থেকে একদল লোক চাঁদাবাজিতে ঝাঁপাইয়ে পড়ল। সব জায়গা থেকে আমাদের কাছে খবর আসলো। আমরা তাদের শীর্ষস্থানীয় 2 জন নেতাকে নিয়ে বসলাম। আমাদের কথা তাদের ভালো লাগে নাই। ভালো লাগবে কিভাবে? স্বয়ং শস্যার মধ্যে বুথ থাকলে বুথ কিভাবে তাড়াবেন? তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে তা পূরণ হয়নি। বিশ্ববিদ্যালয়ের ভিসি, জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বিমা, কর্পোরেশন, সরকারি, বেসরকারি, আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটা কি কৌটা নয়? এখানে যোগ্য লোকদেরকে, দেশপ্রেমিক লোকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। বাছাই করে করে অসৎ দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান জায়গায় পদায়ন করা হচ্ছে, যেন একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়। গণভোট ও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে সংসদে জামায়াত ইসলামীর কণ্ঠ অব্যাহত থাকবে বলেও জানান জামায়াত আমির। গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা ইস্যু ছাড়বো না। দ্বিতীয়ত, যারা জীবন দিল, প্রতিশোধ চাই না, কিন্তু বিচারটা কি পাবো না? শুধু কারো বাবার বিচার, নিজের বিচার, মায়ের বিচার, বোনের বিচার, ভাইয়ের বিচার হবে, আর এই দেশের নিরীহ জনগণ শহীদ হয়েছে তাদের হত্যাকারীদের বিচার হবে না? সেই বিচারও ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে হবে। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা এদিকে জুলাইয়ের শহীদদের বিচার ও রাষ্ট্র সংস্কার সম্পন্ন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সিলেটে পৃথক কর্মসূচিতে তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে। এদিকে গোপালগঞ্জে 7 শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শাহিন আহমেদের তথ্য ছবিতে রিপোর্ট আতিকুর রহমান তিতাসের। মৌলভীবাজারে যাত্রাবিরতি শেষে বৃহস্পতিবার সিলেটে পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির আলোচনা সভায় যোগ দেন তারা। সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাইয়ের শহীদদের বিচার ও রাষ্ট্র সংস্কার শেষ না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশের সংস্কারটা কমপ্লিট করা প্রয়োজন। যদি এটা না হয়, আপনারও ভবিষ্যৎ নাই, আমারও ভবিষ্যৎ নাই, আপনার সন্তানেরও ভবিষ্যৎ নাই, বাংলাদেশের কারো ভবিষ্যৎ নাই। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে গণহত্যাকারীদের বিচার করতে হবে। সংস্কারের মাধ্যমে নতুন কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠা ঠেকানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। বিচারের মাধ্যমে কেবল পূর্বতন যে ফ্যাসিস্ট শক্তি তাকে দমন করা সম্ভব, তাকে ন্যায় বিচারের মধ্যে আনা সম্ভব, এবং সংস্কারের মাধ্যমে নতুন কেউ স্বৈরাচার হবে না, নব্য ফ্যাসিবাদ হবে না, সেটা নিশ্চিত করা সম্ভব। এদিকে সিলেটের গোলাপগঞ্জে জুলাই আন্দোলনে নিহত 7 শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতা সার্জিস আলম। এ সময় শহীদদের স্বজনরা দ্রুত বিচার দাবি করেন, আর বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান সার্জিস আলম। শহীদ ফ্যামিলি হিসাবে, ভুক্তভোগী ফ্যামিলি হিসাবে আমরা কিচ্ছু চাই না। আমার ভাইয়ের হত্যার বিচার চাই। 1400-র উপরে শহীদ, ওদেরকে বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করেন। পুলিশ হোক, বিজিবি হোক আর সন্ত্রাসী হোক, তদন্ত করিয়া সঠিক যেগুলি করছে তার শাস্তি আমরা চাই। প্রশাসন ছিল এখানে পক্ষপাতমূলক। প্রথমে একটু নীরব দেখছিলাম, পরে দেখলাম পক্ষপাতমূলক হয়ে গেল। এমপির কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়, সরকারের কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়। গোলাপগঞ্জের কর্মসূচি শেষে সিলেটে ফেরার পথে সার্জিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এনসিপির দাবি, ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। তবে হামলার ঘটনায় কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। হবিগঞ্জ পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ায় জারিকৃত 144 ধারার নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। আজ জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর জি.এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে নির্দেশটি বাতিল ও অবিলম্বে কার্যকর করা হয়েছে। আদেশে বলা হয়, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে 144 ধারা জারি করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জনশান্তি, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো কোনো আশঙ্কা না থাকায় পূর্বে জারি করা 144 ধারার আদেশটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বিরোধী দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তাদের বেপরোয়া আচরণ, কাণ্ডজ্ঞানহীন ও অশ্রাব্য কথা কাম্য নয়। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের কথা বলেন। রিজভী এই সময় আরও বলেন, সরকারের বিরুদ্ধে কুৎসা রটনা বা অপপ্রচার নয়, বরং বিরোধী দলের কাছে দায়িত্বশীল আচরণ আশা করে সরকার। এখন আর কেউ কথা বলা, রাজনৈতিক মত প্রকাশের কারণে গুম খুন হচ্ছে না বলেও জানান রিজভী। কে কোনো গুম খুনের কথা তো কেউ বলে না। আজকে যে ভয়ের যে কি বলে পরিবেশ, সেই ভয়ের পরিবেশ তো আর নেই। আজকের বিরোধী দল তা আগামী দিনে সরকারও হতে পারে তারা। তো যদি তাই হয়, তারা যদি এখন থেকে দায়িত্বশীল আচরণ না করে, বেপরোয়া এবং কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলা, বেপরোয়া আচরণ করা, তাতে তো গণতন্ত্র শক্তিশালী হবে না। অপপ্রচার দিচ্ছেন, কুৎসা রটাচ্ছেন, মিথ্যা সমালোচনা করছেন এবং মিথ্যা কথা বলছেন, অনেকেই বলছেন। আমরা সেইটার বিরোধিতা করি। 3 জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর একই দিনে সাতক্ষীরার বিশেষ চাহিদা সম্পন্ন তরুণী শারমিনকে চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে কথা রাখলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুলও। এ সময় তিনি বলেছেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ইউসুফ আলী জানাচ্ছেন বাকিটুকু। 3 জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করলে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। এরই ধারাবাহিকতা বজায় রাখলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুলও। সম্প্রতি সাতক্ষীরা সফরকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করা বিশেষ চাহিদা সম্পন্ন তরুণী শারমিন চাকরির ব্যবস্থা করে দেওয়ার আকুতি জানান। সেদিন আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সেই শারমিনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে আগস্টের 2 তারিখ থেকে নতুন কর্মস্থলে যোগ দেবে শারমিন। আমরা দায়িত্ব গ্রহণ করার পর এবং আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেশের সকল প্রতিবন্ধীদের যার যার যোগ্যতা অনুযায়ী, কাউকে মাসিক ভাতা, কাউকে যোগ্যতা অনুযায়ী চাকুরি, সকল প্রতিবন্ধীদের আমরা পুনর্বাসিত করতে চাই। শারমিন আক্তার, সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছে, তার কেউ নাই, শি ইজ নট ম্যারিড, সে একটা চাকুরি চেয়েছে। আমি তাকে ওখানে ওয়াদা করে এসেছিলাম, সে 2 তারিখে ইনশাল্লাহ যোগদান করবে চাকুরিতে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার বলেন, পর্যায়ক্রমে নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে সকল সেক্টরে কাজ করছে সরকার। ডিসেবল জনগোষ্ঠী, ওনাদেরকে আমরা ডিপেন্ডেন্ট পপুলেশন থেকে রূপান্তরিত করে প্রোডাক্টিভ পপুলেশনে পরিণত করবো, এটা আমাদের সরকারের একটা বড় লক্ষ্য। এবং আজকে যে আমাদের ঘটনাটা ঘটলে, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদের মাননীয় মন্ত্রী দিলেন, এটা হলো আমাদের ওই পথ চলার প্রথম পদক্ষেপ। চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে আনন্দে আবেগাপ্লুত শারমিন বলেন, দেশ ও জনগণকে সেবা দিতে কাজ করবেন নিরলসভাবে। আপনাকে আজকে চাকরি দেওয়া হলো, আপনার প্রতিক্রিয়াটা একটু বলেন, আপনি চাকরি পেয়ে কেমন লাগছে? মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমার অবস্থা জানার পরে নিজ দায়িত্বে ওখানে ওয়াদা করেছিলেন এবং ওয়াদা অনুযায়ী স্যার খুব দ্রুততম সময়ের মধ্যে আমার কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এজন্য আমি আমার অসহায় ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো। আমার দ্বারা কেউ কোনো কষ্ট না পান এবং কোনো প্রকার আমার কাছ থেকে তাদের যে প্রাপ্য, তারা যেন সেই অধিকার থেকে কখনো বঞ্চিত না হন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। নিত্যপণ্য সহ খাদ্যপণ্যের বাজারে গত কয়েক বছর ধরে যে চড়া মূল্যস্ফীতি রয়েছে, তার লাগাম টেনে ধরতে হিসাব বহির্ভূত খরচ কমানোর কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বাংলাদেশে খাদ্যপণ্যের মূল্য শৃঙ্খল, বাজার ব্যবস্থা, মুনাফার মার্জিন ও মধ্যস্বত্বভোগীদের ভূমিকার শীর্ষক সংলাপে দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে চাঁদা দেওয়ার প্রবণতার কথা উঠে আসে। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত খাদ্যপণ্যের পুরো সরবরাহ শৃঙ্খলকে ট্রেসিবিলিটির আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে কোথাও অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা অতিরিক্ত মুনাফা হচ্ছে তা সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য একটা হলো লজিস্টিক কস্ট কমাতে হবে, একটা হলো ইনপুট কস্ট কমাতে হবে, থার্ড হলো আনঅ্যাকাউন্টেড ফর এক্সপেন্স কমাতে হবে। এই কমানোর এই যে লাইনটা, এই লাইনগুলি ধরার জন্য আমরা অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি, একটা ফর্মাল ট্রেসেবিলিটি। এই ট্রেসেবিলিটি গুলি যদি আমরা করে ফেলতে পারি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্কোপটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গায় এই জিনিসটা হচ্ছে। সংলাপে উপস্থাপিত সিপিডির গবেষণায় বলা হয়, খাদ্যপণ্যের সরবরাহ ব্যবস্থায় একাধিক মধ্যস্বত্বভোগী, উচ্চ পরিবহন ব্যয় এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে কৃষক যে দাম পান, ভোক্তাকে তার তুলনায় অনেক বেশি মূল্য দিতে হয়। এই অবস্থায় বাজারে প্রতিযোগিতা বাড়ানো, অপ্রয়োজনীয় মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানো, বাজার তথ্য সহজলভ্য করা এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার সুপারিশ করেন সিপিডি। খাদ্য মূল্যের যে ব্যয়টা কিংবা খাদ্য মূল্যস্ফীতির যে চাপটা, সেটা আবার সবার উপর সমানভাবে পড়ে না। নিম্ন আয়ের জনগণ, দরিদ্র, তাদের উপরে একটা বেশি পড়ে। খাদ্যের মূল্য বৃদ্ধি এটা মানুষের উপরে সবচেয়ে বেশি সরাসরি চাপ সৃষ্টি করে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে কৃষক ন্যায্য মূল্য পাবেন, একই সঙ্গে ভোক্তার জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য আরও সহনীয় দামে নিশ্চিত করা সম্ভব হবে। চক্র, ওই কৃষকরা তারা দাদন নিচ্ছে এবং সেই তাদের নামের কৃষি ঋণটা হচ্ছে, বাট প্রকৃতপক্ষে তারা পাচ্ছে না। মনিটরিং এবং প্রতিটা ক্ষেত্রের প্রয়োগটা কিভাবে হচ্ছে সেটা যদি দেখভাল না করা হয় তাহলে কিন্তু এটা হবে না। আমার দ্রব্যমূল্যই ঠিক না থাকলে আমি যদি পুষ্টিকর খাবারই না পাই তাহলে আমার প্রোডাক্টিভিটি বাড়বে কি করে? সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এবং রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশন, বাসাবাড়ি ও শিল্প কারখানায়। গ্যাসের স্বল্প চাপের কারণে একের পর এক সিএনজি স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে দেখা যায়, গ্যাসের চাপ না থাকা অনেক স্টেশন কার্যক্রম বন্ধ রেখেছে। কোথাও সীমিত পরিসরে সরবরাহ চালু থাকলেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। গ্যাস সংকটে বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা, ট্যাক্সি ক্যাব ও ব্যক্তিগত গাড়ির চালকরা। দীর্ঘ সময় অপেক্ষার পরে অনেকেই গ্যাস পাচ্ছেন না, এতে তাদের দৈনিক আয় কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 2026-27 অর্থ বছরের জন্য 4,04,60,00,000 টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রতিষ্ঠানটির 14তম পরিচালনা কমিটির সভায় এই বাজেট অনুমোদনের পর নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তা তুলে ধরেন প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। এই সময় তিনি জানান, বাজেটে নগরবাসীর উপর অতিরিক্ত করারোপ না করে সিটি কর্পোরেশন নিজস্ব আয় বৃদ্ধির জন্য নতুন নতুন রাজস্ব খাত সৃষ্টি করা হয়েছে। সিটি কর্পোরেশনের অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুবিধাদি ও সেবার মান উন্নয়নকে গুরুত্ব দিয়ে ক্লিন সিটি, গ্রিন সিটি বাস্তবায়নের ধাপ হিসেবে 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হয়েছে বলেও জানান ঢাকা সিটির প্রশাসক। বছরের বাজেটে প্রারম্ভিক স্থিতিসহ সর্বমোট প্রাপ্তির লক্ষ্যপ্রাপ্ত নির্ধারণ করা হয়েছে 4,004.60 কোটি টাকা, যেখানে প্রারম্ভিক স্থিতির পরিমাণ 730.93 কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 1815.74 কোটি টাকা। উন্নয়ন বাবদ আয়ের লক্ষ্যমাত্রা 1457.93 কোটি টাকা।